আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ব্লগটা ছিল কক্সবাজারের শেষ দিনের ব্লগ। শেষ দিন সবাই মিলে চলে গিয়েছিলাম পাটোয়া টেক। কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক দিয়ে হিমছড়ি হয়ে ইনানি সি বিচের থেকে আরো সামনে গেলে চোখে পড়বে পাটোয়া টেক। এই পাটোয়া টেককে কিন্তু পাথরের রানীও বলা হয়। আমরা বিচ থেকে ভিজে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিতে নিতে প্রায় 1টা বেজে গিয়েছে। তারপর সবাই একসাথে নিচে নেমে গেলাম। নিচে নেমে গিয়েছি দুপুরে খাবার খাওয়ার জন্য। সবাই অবশ্য একসাথে রেডি সেডি হয়ে বের হয়ে গিয়েছি, যাতে করে খাওয়ার সাথে সাথে আমরা চলে যেতে পারি। যেহেতু পাটোয়া টেক যাব ইনানি এবং মেরিন ড্রাইভেরও আরো পরে, তাই একটু সময়ের ব্যাপার আছে। তাই আমরা প্ল্যান করেছি একটু আর্লি বের হব, যাতে একটু আর্লি চলে আসা যায়। যেহেতু রাতের বেলা ওদিকে রাস্তা একটু খারাপ শুনেছি। তো আমরা আমাদের হোটেলের সামনে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে খাওয়ার জন্য। সবাই যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে, আমরাও আমাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে ফেলি। আমি তো অলওয়েজ ভর্তা ভাজি আর এদিকে ওরহানের জন্য 1 পিস মাছ নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই আমরা বের হয়ে যাই। তারপর শুরু হয়ে যায় চাঁদের গাড়ি ঠিক করার কাজ। যেহেতু আমরা অনেকজন মানুষ ছিলাম, তাই আমরা সিএনজিতে যাব না, একটি পুরো চাঁদের গাড়ি ভাড়া করে ফেলবো। আর ওইসব রোডের মধ্যে চাঁদের গাড়ি ছাড়া একদমই ভালো লাগবে না। প্রথমে একটি চাঁদের গাড়ির সাথে কথা বলে তার সাথে আমাদের দামাদামিতে মিলে নাই। এরপর একটু সিএনজি দেখে, কিন্তু দেখি সিএনজিতে যাওয়া আসলে ঠিক হবে না। সবাই মিলে একটু কষ্ট করে একটু সময় নিয়ে চাঁদের গাড়ি ঠিক করি। আমাদের গাড়ি ঠিক করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল, কারণ অনেক দাম চাচ্ছিল। এদিকে তো ওরা ড্রাইভাররা যার কাছ থেকে যেমনটা পারে তেমনটাই টাকা নিয়ে ফেলে। এদিকে ওরহানের বাবা এবং আরো কয়েকজন ভাইয়া মিলে চলে গেল চাঁদের গাড়ি ঠিক করতে। আর এদিকে ইয়াসিন ভাইয়া ছিল ওরহান এবং ইহসানকে নিয়ে। তো যাই হোক, শেষমেশ আমাদের চাঁদের গাড়ি ঠিক করা হয়ে যায়। মোটামুটি সুগন্ধা পয়েন্ট থেকে পাটোয়া টেকের জন্য চাঁদের গাড়ি 2500-2600 নিয়ে থাকে। আমরা অবশ্য 2200 দিয়ে ঠিক করেছিলাম। যেহেতু গাড়ি ঠিক করতে অনেকটুকু সময় লেগেছে, বাচ্চাগুলো টায়ার্ড হয়ে গিয়েছিল রোদের মধ্যে। এদিকে ওরহান আমার পাশেই বসেছিল, ও তখন পর্যন্ত উঠেনি। এই পাটোয়া টেকটা কিন্তু অনেকটা উখিয়ার কাছাকাছি, একদম মেইন সড়কের পাশেই কিন্তু এই সমুদ্র সৈকত। রাস্তা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও কিন্তু দেখা যায়। এই পাটোয়া টেকে আমি প্রথমে যাচ্ছি, যাওয়ার পর আমি একদম প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর পরিচ্ছন্ন বিচ আমি আর কখনোই দেখিনি। হিসেবে এই পাটোয়া টেকটা কিন্তু অযত্নে পড়ে আছে। ওদিকে তেমন মানুষের আনাগোনা নেই। যারা সুগন্ধা পয়েন্ট, লাবণ্য বিচ এবং কলাতলিতে আসে, তারাই কিন্তু সময় করে পাটোয়া টেক যায় ঘুরতে। এদিকে আমরা যতই যাচ্ছি ততই প্রকৃতির প্রেমে পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর পাহাড় এবং চারপাশের রাস্তাগুলো এতই সুন্দর ছিল। এদিকে তো গাড়ির মধ্যে সবাই গান শুরু করে দেয়। ওখানে বাবা এবং ভাইয়ারা সবাই একসাথে গান শুরু করে দেয়। আসলে এই সমুদ্র সৈকতটি কলাতলি, সুগন্ধা বিচ এবং লাবণী পয়েন্টের অনেকটুকু দূরে হওয়াতে অবহেলায় পড়ে আছে। প্রাকৃতিক ভাবে এই সৈকতে কিন্তু শুধু পাথর আর পাথর তৈরি হয়েছে। অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই কক্সবাজার। বাংলাদেশের পর্যটন রাজধানীও বলা চলে। দিন দিন যাতায়াত ব্যবস্থার উন্নতি, অবকাঠামোগত প্রাচুর্যের কারণে এখন সারা বছর পর্যটকদের যাতায়াত রয়েছে। আগে কিন্তু একটা সময়, একটি নির্দিষ্ট সময় কিন্তু ভিড় থাকতো এই কক্সবাজার, কিন্তু এখন সারা বছরই কিন্তু পর্যটকদের ভিড় থাকে এই কক্সবাজারে। পাটোয়া টেক এলাকায় স্থানীয় ব্যবসায়ী রহমতুল্লাহ জানান, পাথরের রানী সি বিচের বয়স। প্রাকৃতিক ভাবেই তৈরি কিন্তু এই বিচটি। সেন্ট মার্টিনের মতো বিশাল বিশাল পাথর দিয়ে কিন্তু এই বিচটি তৈরি। কক্সবাজারের অন্যান্য সৈকত থেকে কিন্তু এই বিচটি একদম আলাদা। আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। যাওয়ার পথে একটি ব্রিজ পড়ে। এই ব্রিজের কাছাকাছি আসলে কিন্তু একটু জ্যামের সম্মুখীন হতে হয়, কারণ ব্রিজটি ছোট হওয়ার কারণে এক পাশের গাড়ি আসলে আরেক পাশের গাড়িগুলোকে আটকে রাখে। এদিকে আমরা অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। এরপর এখানে দেখি কলা নিয়ে এসেছে, তাজা তাজা কলা। এরপর সবাই মিলে কলা কিনে খাই একসাথে। এছাড়াও আম নিয়ে এসেছিল, আমও কিনেছিলাম। এই যে এখন বৃষ্টির উপর দিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা ঠিক মেরিন ড্রাইভের সামনে ছিলাম। এইদিকে আসলে তেমন কোনো মানুষের কোলাহল নেই। সুগন্ধা বিচ এবং লাবণী পয়েন্ট অথবা কলাতলি বিচে যেরকম কোলাহল থাকে, এদিকে তেমন কোনো কোলাহল নেই বললেই চলে। আমরা যখন কাছাকাছি চলে এসেছি, সবাই কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, আর কেউ বসা অবস্থায় ছিল না। আমাদের থেকেও বাচ্চারাই বেশি এনজয় করেছে। শেষমেশ আমরা চলে আসি। তবে আমরা আস্তে আস্তে বিকাল 3টা বেজে গিয়েছিল। প্রচন্ড রকমের রোদ ছিল, রোদে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারপর গাড়িটি কিছুক্ষণের জন্য ওয়েট করে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 40-45 মিনিটের মতো ছিলাম বিচের মধ্যে। এই বিচে আসার পর পানিগুলো দেখে এত ভালো লাগে। পানিগুলো অনেক পরিষ্কার ছিল। আমরা সুগন্ধা পয়েন্টে যখন গোসলে গিয়েছিলাম, তখন দেখেছিলাম পানিতে অনেক ময়লা ছিল, বেশিরভাগ বালি ছিল। আসার পর বলছিলাম সবাই, ওখানে গোসল না করে এখানে গোসল করলে হতো ভালো হতো। পানিগুলো খুবই পরিষ্কার ছিল, নীল নীল পানি ছিল। দেখতেই পাচ্ছেন তেমন কোনো মানুষের কোলাহল ছিল না। যারা লাবণী, কলাতলি এবং সুগন্ধা পয়েন্টের ওদিকে আসে, তারাই কিন্তু একটু সময় নিয়ে এদিকে ঘুরতে আসে। আসার পর আমি একটু বালির মধ্যে লেখালেখি শুরু করি। অশান্ত সাগরের ঢেউগুলো যেন আশ্রয় পড়ে
পাথরগুলোর উপর। সাগরের বুকে জমে থাকা সব কষ্টগুলো যেন বিলিয়ে দেয় এই পাথরগুলোর বুকে। আমরা যে টাইমটুকুতে এসেছিলাম তখনই দেখেছিলাম আরো 2-3টা গাড়ি এসেছিল। আমরা প্রায় 40-45 মিনিটের মতো সাগর পাড়ে ঘুরেছি। এরপর আমরা সবাই চলে যাওয়ার জন্য উঠে যাই। সবাই তারপর একটু নাস্তা করে নিলাম। এদিকে ওরহানের ক্ষুধা লেগেছিল, তাই 2টো পাটিসাপটা পিঠা নিয়ে ওরহানকে খাওয়াই। তখন অবশ্য 4:30 বেজে গিয়েছিল। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার পর আমরা ইনানি বিচের এখানে এসে একটু দাঁড়াই। ইনানি বিচের এখানে একটু দোলনা সিস্টেম করেছে, সবাই এখানে একটু দোলনার মধ্যে বসে দুল খাওয়ার জন্য দাঁড়িয়েছিল গাড়ি। তবে আমরা যাওয়ার সময় জ্যামে পড়িনি। ব্রিজের ওখানে এসে প্রায় 5-6 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, এইটুকুই ছিল জ্যাম। আমাদের যেতে যেতে প্রায় 7টা বেজে গিয়েছিল। আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, যেহেতু রোদ ছিল, রোদে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এরপর সবাই রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর রাতের খাবার খেয়ে সবাই চলে যায় বিচে। তবে বিচে গিয়ে বেশিক্ষণ বসতে পারিনি। বিচে যাওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় অনেক বৃষ্টি। তারপর সবাই আবার রুমে চলে আসি। সো এই ছিল আজকের একটি ছোটখাটো ব্লগ। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।